কেমিস্ট্রি থেকে যে 10 মার্কস, এই 10 মার্কসের মধ্যে আজকে যে টপিকটা পড়াবো এখান থেকে তুমি 100% শিওর থাকো কমন পাবাই তুমি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। সকলকে পাবলিকের পক্ষ থেকে আজকের এই ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদের যে ক্লাসটা নিব, এই ক্লাসটি হচ্ছে তোমাদের যে অ্যাডমিশন টেস্ট, সেই অ্যাডমিশন টেস্টের কেমিস্ট্রি, অর্থাৎ তোমাদের সায়েন্সের যে টোটাল হচ্ছে 70 মার্কস, 70 মার্কসের মধ্যে হচ্ছে বিজ্ঞান থেকে আসে হচ্ছে 20 মার্কস। এই 20 মার্কসের মধ্যে কেমিস্ট্রি থেকে আসে হচ্ছে 10 মার্কস এবং ফিজিক্স থেকে আসে হচ্ছে 10 মার্কস। এই 20 মার্কসের মধ্যে যে কেমিস্ট্রি থেকে যে 10 মার্কস, এই 10 মার্কসের মধ্যে আজকে যে টপিকটা পড়াবো এখান থেকে তুমি 100% শিওর থাকো কমন পাবাই তুমি। আধুনিক পর্যায় সূত্রের ভিত্তি কোনটি? আধুনিক পর্যায় সূত্রের ভিত্তি কোনটি? পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং কি নিউটন সংখ্যা। এটা কিন্তু বলা নাই পর্যায় সারণীর মূল ভিত্তি। পর্যায় সারণীর মূল ভিত্তি কিন্তু আমি একটা ক্লাসে বলছিলাম, ওইটা কিন্তু এক জিনিস। আর এই আধুনিক পর্যায় পর্যায় সূত্র কিন্তু দুইটা থাকে, ঠিক আছে? সো দেখবে একটা আধুনিক পর্যায় সূত্র, একটা হচ্ছে শুধু পর্যায় সূত্র যেটা আমরা বলি। সো আধুনিক পর্যায় সূত্রের ভিত্তি কোনটি? কারণ এটা খুবই কমন প্রশ্ন। পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, নিউটন সংখ্যা। এটা আনসার কি স্যার? এটা পারমাণবিক সংখ্যা আনসার হবে, বি নাম্বার, ঠিক আছে? এটা আনসারটা চলে আসছে। যদি বলতো পর্যায় সূত্র কোনটা, সেটা ক্ষেত্রে পারমাণবিক ভর সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা অনুসারে। কিন্তু যদি বলছে আধুনিক পর্যায় সূত্র, তো সেখানে উত্তর হইতো কি পারমাণবিক সংখ্যা। যদি বলে খালি পর্যায় সূত্র কোনটা, সেটা হচ্ছে পারমাণবিক ভর, মানে প্রথম। কিন্তু পরে যখন বলছে যে আধুনিক পর্যায় সূত্রের ভিত্তি কোনটা, তখন হবে পারমাণবিক সংখ্যা। এটা হচ্ছে আনসার বি। আনসার কি হবে স্যার? বি হবে, ঠিক আছে? আনসার হবে বি, পারমাণবিক সংখ্যা। ওকে, আধুনিক পর্যায় সারণিক সারণীতে গ্রুপ ও পর্যায় সংখ্যা কত? পর্যায় সারণীতে 118টা মৌল থাকে। কয়টা থাকে স্যার? 118টা মৌল থাকে। পর্যায় সারণী কয়টা? পর্যায় সারণী থাকে হচ্ছে কয়টা? পর্যায় সারণীতে টোটাল মৌল থাকে 118টা। সেই 118 পর্যায় সারণী হওয়ার কারণটা কি, রিজনটা কি? এই পর্যায় সারণী 118টা মৌল এইভাবে সাজানো হয়েছে কি? একটা পিরিয়ডিক টেবিল কেন সাজানো হয়েছে? এইটা এই জন্য সাজানো হয়েছে যে এটার মাধ্যমে 118টা মৌল আমরা খুব সহজে জানতে পারি। এবং এইগুলা কিন্তু পর্যায় সারণীর মূল ভিত্তি কি? পর্যায় সারণীর মূল ভিত্তি কিন্তু ইলেকট্রন বিন্যাস। পর্যায় সারণীর মূল ভিত্তি কি স্যার? এই কোশ্চেনটা কিন্তু প্রায় আসে। পর্যায় সারণীর মূল ভিত্তিটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। সো এই যে 118টা মৌলকে সুবিন্যস্ত ভাবে জানার জন্য একটা গ্রুপ ওয়াইজ, যে একটা ধরো একটা নির্দিষ্ট গ্রুপ রাখছে, একটা নির্দিষ্ট গ্রুপ, এটার মধ্যে 18টা গ্রুপ রাখছে। এই যে এটাকে বলা হয় গ্রুপ। এই যে এই লম্বা লম্বি যেটা থাকে এটা হচ্ছে গ্রুপ। গ্রুপ বা কলাম, গ্রুপ বা কি কলাম। এবং থাকে 118টা, কয়টা সরি কয়টা থাকে? 18টা। 118টা বলছি, 118টা মৌল থাকে। গ্রুপ থাকে কয়টি? 18টি। গ্রুপ বা কলাম থাকে কয়টি? 18টি। আর এরকম ভাবে দেখবা, এরকম ভাবে থাকে কয়টা? এরকম ভাবে থাকে 60টা। কয়টা থাকে স্যার? 60টা। সেটাকে বলা হয় পর্যায়। 60টা থাকে পর্যায় বা সারি। পর্যায় বা সারি, পর্যায় বা সারি, পর্যায় বা কি সারি, পর্যায় বা সারি। আর 18টা কি থাকে? কলাম বা গ্রুপ। কলাম বা কি? কলাম বা গ্রুপ। কলাম বা গ্রুপ। কলাম বা গ্রুপ থাকে হচ্ছে 18টা। সারি থাকে, পর্যায় বা সারি থাকে হচ্ছে কয়টা? 60টা। এইটা কিন্তু আপনার ছন্দ আছে। যেমন আমি তোমাদের কিন্তু যারা আমাদের পেডকৃত স্টুডেন্ট আছে তাদেরকে কিন্তু আমরা ওইটা দিয়ে দিয়েছি, সহজে মনে রাখার কৌশল। মনে রাখার কৌশল আমি 2টা পেজে লিখে দিয়েছিলাম সুন্দর করে, যে 18টা গ্রুপের মধ্যে বিভিন্ন গ্রুপের কিন্তু আমরা লিখে দিয়েছি 1 2 3, ওইখানে 13 14 15 16 17 18 এভাবে কিন্তু আমরা লিখে দিয়েছি। যেমন আমি তোমাকে একটা ফর এক্সাম্পল একটা উদাহরণ দেই। 1 নাম্বার গ্রুপের মৌলগুলো কিভাবে জানবা? হাইলিনাকে রবি শুয়ে ফেলেছে। কি আমরা এইভাবে লিখে দিয়েছিলাম যে হাইলিনা, 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 হাইলিনা কে রুবি শুয়ে ফেলেছে। এবার হাইতে মানে বুঝাইছিলাম হচ্ছে কি হাইলিনা কে, শর্টকাটে মনে রাখা। হাইতে কি বুঝাচ্ছিলাম? হাইড্রোজেন। লিতে কি বুঝাচ্ছিলাম? লিথিয়াম। নাতে কি বুঝাচ্ছিলাম? সোডিয়াম। আর কে তে বুঝাচ্ছিলাম কি? পটাশিয়াম। পর হাইলিনা কে রুবি, রুবিতে বুঝাচ্ছিলাম রুবিডিয়াম। রুবি শুয়ে ফেলেছে, শুয়ে মানে কি? সিজিয়াম। ফেলেছে মানে কি? ফ্রান্সিয়াম। এভাবে কিন্তু আমরা মৌলগুলো লেখাই দিয়েছিলাম, ঠিক আছে? এটার আনসারটা হবে স্যার 18 গ্রুপ 60টা পর্যায়। 18 গ্রুপ 60, সি নাম্বার আনসার। আনসার কি হবে স্যার? সি নাম্বার। আনসার হবে সি নাম্বার। 18টা গ্রুপ 60টা পর্যায়, ঠিক আছে? অর্থাৎ গ্রুপ বা কলাম যেটা বলো না কেন, গ্রুপ বা কলাম এটা থাকে হচ্ছে কয়টা? গ্রুপ বা কলাম এটা থাকে হচ্ছে 18টা। পর্যায় থাকে, পর্যায় বা সারি থাকে কয়টা স্যার? 60টা। এই জিনিসটা খেয়াল রাখবা, ঠিক আছে? গ্রুপ 1 এর মৌলগুলোকে হাইড্রোজেন ছাড়া কি বলা হয়? এটাও কিন্তু আমি বারবার বলছিলাম। গ্রুপ অর্থাৎ বিভিন্ন গ্রুপের নাম আছে। গ্রুপ 1 এর একটা নাম আছে, গ্রুপ 2 এর একটা নাম আছে, গ্রুপ 3 থেকে 11 পর্যন্ত একটা নাম আছে, গ্রুপ 17 নম্বর গ্রুপকে একটা বলা হয়, গ্রুপ 18 নম্বরকে একটা গ্রুপ বলা হয়। প্রত্যেকটা গ্রুপে কিন্তু আলাদা আলাদা একটা নাম আছে। সো তাদের ধর্ম অনুযায়ী, অবভিয়াসলি তাদের ধর্ম অনুযায়ী এদেরকে নামকরণ করা হয়েছে। এই নামগুলো কি? এক হাইড্রোজেন ছাড়া 1 নং গ্রুপকে কি বলা হয়? এর আনসার কি হবে স্যার? ক্ষার। হাইড্রোজেন ছাড়া 1 নং গ্রুপকে বলা হয় কি? ক্ষার ধাতু। দ্যাট মিন্স তোমাকে যদি আমি বলি 1 নাম্বার গ্রুপ যেটা, 1 নাম্বার গ্রুপকে বলা হয় ক্ষার ধাতু। 1 নং গ্রুপকে কি বলা হয় স্যার? 1 নং গ্রুপকে বলা হয় ক্ষার ধাতু। 1 নং গ্রুপকে কি বলা হয় স্যার? ক্ষার ধাতু।
ক্ষার ধাতু, কিন্তু কি ব্যতীত? হাইড্রোজেন ব্যতীত। হাইড্রোজেন ব্যতীত যে 6টা মৌল থাকে, অর্থাৎ এক নং গ্রুপে কয়টা মৌল থাকে? এক নং গ্রুপে কিন্তু 7টা মৌল থাকে। হাই লি না কে, দেখো হাই লি না কে রুবি শুয়ে ফেলেছে, ঠিক আছে? 7টা, অর্থাৎ হাইড্রোজেন, লিথিয়াম, পর হচ্ছে হাইলি না সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই টোটাল 7টা মৌল থাকে। এই 7টার মধ্যে হাইড্রোজেন ব্যতীত যে বাকি 6টা থাকে এরা ক্ষার ধাতু। এরা কি করে? ক্ষার ধাতু। এরা ধাতু তো অবভিয়াসলি, ধাতু মানে কি? যারা ইলেকট্রন ত্যাগ করে তারা হয় ধাতু, যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হয় অধাতু। তার মধ্যে ক্ষার ধাতু, এরা কি? ক্ষার ধাতু, ঠিক আছে? এরা ক্ষার ধাতু। সো এই 6টাকে বলা হয় ক্ষার ধাতু। 2 নং গ্রুপকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। 2 নং গ্রুপে কি বলা হয় স্যার? মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু। দ্যাট মিন্স এরাও ধাতু, এরাও ইলেকট্রন ত্যাগ করে, এরাও কি ত্যাগ করে, কিন্তু মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু মানে কি স্যার? মাটির সাথে বিক্রিয়া করে। এরা কি সাথে? মাটির সাথে বিক্রিয়া করে, ঠিক আছে? মাটির সাথে বিক্রিয়া করে। এই জন্য 2 নং গ্রুপকে মৃৎ ক্ষার ধাতু। 3 থেকে 11 মধ্যে বলা হয় অবস্থান্ত ধাতু। তার মধ্যে আবার 11 নম্বর গ্রুপে 3টা কি আছে? মুদ্রা ধাতু। 3টা আছে কি স্যার? মুদ্রা ধাতু, যেটাকে বলা হয় কি? 11 নং গ্রুপে থাকে। কয় নং গ্রুপে থাকে? 11 নং গ্রুপে। 11 নং গ্রুপে 3টি, কয়টি মুদ্রা ধাতু থাকে? 3টি। 3টি কি থাকে? 11 নং গ্রুপে 3টি মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু থাকে। কয়টি স্যার? মুদ্রা ধাতু কয়টি স্যার? 3টি। কি কি স্যার? কপার, কপার, সিলভার, গোল্ড। কপার, সিলভার, গোল্ড। কপার, সিলভার, গোল্ড, ঠিক আছে? কপার, সিলভার, গোল্ড, এই 3টাকে বলা হয় কি? এই 3টাকে বলা হয় মুদ্রা ধাতু। গ্রুপ 17কে গ্রুপ 16কে বলা হয় হচ্ছে চালকোজেন। গ্রুপ 17কে বলা হয় কি? হ্যালোজেন। গ্রুপ 17কে খুব ইম্পর্টেন্ট, হ্যালোজেন। হ্যালোজেন কি? লবণ উৎপাদনকারী। হ্যালোজেন অর্থ কি? লবণ উৎপন্ন করে। অর্থাৎ 17 নম্বর গ্রুপে 1 নম্বর গ্রুপের সাথে বিক্রিয়া করে কি করে? লবণ ও পানি উৎপন্ন করে, ঠিক আছে? সো লবণ উৎপন্নকারী মৌল কোনটা? 17 নম্বর গ্রুপকে। 17 নম্বর গ্রুপকে কি বলা হয়? লবণ উৎপন্নকারী। 17 নং গ্রুপ কি? লবণ উৎপন্নকারী। জাস্ট এটা একটা স্টেপ, মানে তোমাদের কোশ্চেন পরীক্ষায় যে আমরা জাস্ট পড়াইছি একটা গ্রুপকে খাদ্য তো পড়ছে, খালি এইটা পরীক্ষা আসবে এমন না, বিভিন্ন ভাবে আসতে পারে। 2 নং গ্রুপকে কি বলা হয়? 17 নং গ্রুপে। এটা একটা টাইপ, এই টাইপের একটা কোশ্চেন পরীক্ষায় দেখবে আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে? এই জন্য আমরা এটা কোশ্চেন তোমাদের পড়াইতেছি। সো 17 নং গ্রুপকে কি বলা হয়? 17 নং গ্রুপকে বলা হয় হ্যালোজেন। হ্যালোজেন বা লবণ উৎপাদনকারী। হ্যালোজেন, হ্যালোজেন, হ্যালোজেন বা কি? লবণ উৎপন্ন করে, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা। আর 15 নম্বর গ্রুপকে বলা হয় নিক্টোজেন, আর 16 নম্বর বলা হয় চালকোজেন। এই জিনিসটা খেয়াল হবে। নিক্টোজেন মানে কি? শ্বাসরুদ্ধকারী। এরকম যেমন নাইট্রোজেন আছে, এগুলো হচ্ছে মাথায় রাখতে হবে, ঠিক আছে? 18 নম্বর গ্রুপকে বলা হয় নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়, নিষ্ক্রিয়, ঠিক আছে? এটা মাথায় রাখো, নিষ্ক্রিয়। এরা বিক্রিয়া কি? অংশগ্রহণ করে না। একটা ব্যতিক্রম আছে, যেটা হচ্ছে জ্যানন। এটা ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে, এটা কনসেপ্ট আবার আলাদা। বাট এরা কি নরমালি বিক্রিয়া অংশগ্রহণ করে না। কারণ বিক্রিয়ার মৌলগুলো অংশগ্রহণ করে কখন? বিক্রিয়ার মৌলগুলো তখনই অংশগ্রহণ করে তখন তারা অস্থিতিশীল অবস্থায় থাকে। বিক্রিয়া অংশগ্রহণ করার উদ্দেশ্য কি থাকে? তারা স্থিতিশীলতা অর্জন করতে চায়। বিক্রিয়ায় মৌলগুলা যে 118টা মৌল আছে, যারা বিক্রিয়া অংশগ্রহণ করতে চায়, তাদের মেইন উদ্দেশ্য বা মেইন জিনিসে থাকে হচ্ছে কি? যে তারা স্থিতিশীল অর্জন করার জন্য তারা বিক্রিয়া অংশগ্রহণ করে। এই যে স্থিতিশীল অর্জন করার জন্য বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, এই যে বিক্রিয়া অংশগ্রহণ করবে, তাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে স্থিতিশীল অর্জন করার জন্য। সো যারা অস্থিতিশীল তারাই। আর 18 নম্বর গ্রুপের হচ্ছে তারা স্থিতিশীল, তারা অষ্টপূর্ণ থাকে। সো তারা কেন আর বিক্রিয়ায় অংশগ্রহণ করবে? জিনিস হচ্ছে এরকম, ঠিক আছে? দেখো, এটা হচ্ছে ক্ষার। বিখ্যাত ধাতু বলা হয় 2 নং গ্রুপকে। 18 নং ঘ যেটা অপশন, সেটা হচ্ছে কি? ডি নাম্বার যেটা অপশন, এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। আর সি নাম্বার যেটা হচ্ছে হ্যালোজেন, এটা হচ্ছে 17, এটা হচ্ছে 18, এটা 2, আর 1 নাম্বারটা হচ্ছে ক্ষার ধাতু, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখিও। সো চলো আমরা নেক্সট যাই। পরে হ্যালোজেন মৌলগুলো কোন গ্রুপে অবস্থিত? মাত্রই তো বললাম, দেখে যে আনসার বলো, মাত্রই তোমাদের বললাম। 17 নম্বর গ্রুপকে কি বলা হয়? হ্যালোজেন বলা হয়। লবণ উৎপন্নকারী, এটা আনসার হবে সি। এটা আনসার কি হবে স্যার? সি। অর্থাৎ হ্যালোজেন কোন মৌলগুলো? সি। গ্রুপগুলো থাকে ওই যে নাইট্রোজেন, যেটা নিক্টোজেন, যেটা নিক্টোজেন। সো 16 চালকোজেন, গ্রুপ 18 হচ্ছে নিষ্ক্রিয়, আর 17 কে বলা হয় হচ্ছে কি? হ্যালোজেন। এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর গ্রুপ 2 কেও কি বলা হয়? 2 গ্রুপকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। 1 কে বলা হয় হচ্ছে কি? আহ ক্ষার ধাতু, হাইড্রোজেন ব্যতীত। আর গ্রুপ 3 থেকে 11 পর্যন্ত বলা হয় কি? অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল কি? এরা রঙিন গ্রহণ করে, এরা কি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, ঠিক আছে? সো এইগুলো বৈশিষ্ট্য থাকে। এরা জ্বালন সংখ্যা একাধিক হইতে পারে। সো এই জিনিসটা ওদের বৈশিষ্ট্য। এটা হচ্ছে কাদের বৈশিষ্ট্য? এটা অবস্থান্তর ধাতুর বৈশিষ্ট্য। অর্থাৎ গ্রুপ 3 থেকে 11 যেটা অবস্থান্তর ধাতু, ঠিক আছে? স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত আর কি। সো এই 12 পর্যন্ত, যেটা 12 পর্যন্ত বলতে পারো, যেখানে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক ব্যতীত, স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক কিন্তু ওই গ্রুপের মধ্যে পড়লেও এই দুইটা কি? অবস্থান্তর মৌল না। এরা কিন্তু অবস্থান্তর, কারণ এরা একাধিক যোজনী প্রদর্শন করে না, এরা রঙিন যৌগ গঠন করে না, ঠিক আছে? এরা অবস্থান্তর মৌল না। এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? দেখো এখানে লেখা আছে গ্রুপ 15 যেটা নাইট্রোজেন পরিবার। নাইট্রোজেন শ্বাসরুদ্ধকারী পরিবার, যেটাকে অক্সিজেন চালকোজেন,
তারপর হচ্ছে কি 16 জন হচ্ছে নিষ্ক্রিয়। সো এটা হচ্ছে 17 নম্বর গ্রুপের আনসার হবে কি 17 নম্বর গ্রুপ। পরে দেখো সোডিয়াম কোন গ্রুপে পর্যায়ে অবস্থিত, ঠিক আছে? সোডিয়াম পারমাণবিক সংখ্যা 11, এটা কয় নাম্বার পর্যায়ে অবস্থিত দেখো। ওকে, সো এটা হবে কি দেখো সোডিয়াম, দেখো এটা শর্টকাটটা আগে শিখিয়ে দিই তোমাদের। শর্টকাটটা কি স্যার? দেখো গ্রুপটা কি, গ্রুপটা মনে রাখার শর্টকাট টেকনিক কোনটা? ওই যে ছন্দ আকারে যে আমি তোমাদের শীটটা দিয়ে দিছি, যে দুইটা ওই ছন্দটা মুখস্থ করে ফেলবা। গ্রুপ 1 2, গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16, সবগুলোর কিন্তু আমি কি ছন্দ আকারে দিছি, যে ছন্দগুলো শিখে তুমি মুখস্থ রাখতে পারো। তারপরে পর্যায় কিভাবে মনে রাখবা, পর্যায়টা এইভাবে মনে রাখবা শর্টকাট নিও। ফার্স্ট অফ অল স্টেপ 1 হচ্ছে কি তোমাকে 30টা মৌল মুখস্থ রাখতে হবে। 30টা মৌল এমন ভাবে মুখস্থ করবা যে তোমাকে আমি উল্টা পাল্টা করে জিজ্ঞেস করি তাও যাতে পারো। ধরো আমি তোমাকে বললাম 26 নম্বর মৌল কি, তোমাকে বলো আয়রন, তোমাকে বললাম 25 নম্বর ম্যাঙ্গানিজ, তোমাকে বললাম 21 নম্বর স্ক্যান্ডিয়াম, তোমাকে বললাম 19 নাম্বার কি তুমি বলো পটাশিয়াম, তোমাকে বললাম হচ্ছে 2 নাম্বারটা কি, তুমি বলো হিলিয়াম। মানে উল্টা পাল্টা। আবার তোমাকে নাম বললাম, তুমি নাম্বার বলবা। নাম বললা কি, ধরো তুমি বলা হচ্ছে ক্যালসিয়াম 20 নাম্বার, তুমি বলা হচ্ছে ফসফরাস বলো 15 নাম্বার, তারপরে কপার কয় নাম্বার 29 নাম্বার, তুমি বলা হচ্ছে বেরিলিয়াম কত, বেরিলিয়াম 4 নাম্বার। সো এইভাবে তোমাকে উল্টাপাল্টা করে নাম বলবো একবার, নাম্বার বলবো একবার, নাম্বার বলবো একবার, নাম বলবো একবার। ফার্স্ট অফ অল সিরিয়াল নাম্বার, হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত এই 30টা বলো তোমাকে মুখস্থ রাখতেই হবে। হাইড্রোজেন থেকে জিঙ্ক অর্থাৎ হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, অন পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, প্লাটিনাম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এই হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত তোমাকে 30টা মৌল শিখতেই হবে, ঠিক আছে? সো এটা যদি শিখার পরে কি করবা, পারমাণবিক সংখ্যা 1 থেকে 2, কারণ পারমাণবিক সংখ্যা 1 থেকে 2 যেটা সেটা হচ্ছে 1 নাম্বার পর্যায়। কয় নাম্বার পর্যায়? এটা হচ্ছে পর্যায়। আর এটা কি পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা 1 থেকে 2 হচ্ছে পারমাণবিক সংখ্যা, 1 থেকে 2 হচ্ছে 1 নাম্বার পর্যায়। এবং 3 থেকে 10 শর্টকাট নিয়ম, একদম শর্টকাট নিয়ম। 3 থেকে 10 যেটা 2 নাম্বার পর্যায়। 11 থেকে পারমাণবিক সংখ্যা 11 থেকে 18 এটা হচ্ছে কয় নাম্বার পর্যায়? 3 নাম্বার পর্যায়। কয় নাম্বার পর্যায় স্যার? 3 নাম্বার পর্যায়। তারপর হচ্ছে কি 19 থেকে 36 কয় নাম্বার পর্যায়? 4 নাম্বার পর্যায়। এইটুক শিখলেই তোমার হবে। সো দেখো এটা শর্টকাট নিয়ম, এর থেকে শর্টকাট আর কিছু হইতে পারে না। এটা থেকে এত সহজ আর শর্টকাট হইতে পারে। ধরো তোমাকে আমি বললাম ফসফরাস কয় নাম্বার পর্যায়ে? ফসফরাস কয় নাম্বার স্যার? 15 নাম্বার। তাহলে 15 নাম্বার কোনটা পর্যায়ে? 11 থেকে 18 এর মধ্যে আছে, তার মানে 3 নাম্বার পর্যায়ে। 3 নাম্বার। যেমন সোডিয়াম মাত্র বললাম, সোডিয়াম কয় নাম্বার পর্যায়ে? সোডিয়াম হচ্ছে কয় নাম্বার? 11 নাম্বার। তাহলে 11 থেকে 18 কোনটা পর্যায়ে? 3 নাম্বার পর্যায়ে। তোমাকে বললাম ক্যালসিয়াম, ক্যালসিয়াম কয় নাম্বার স্যার? ক্যালসিয়াম 20 নাম্বার। 20 নাম্বার কোনটার মধ্যে? এই যে 19 থেকে 36 এর মধ্যে 4 নাম্বার পর্যায়ে। তোমাকে বললাম কপার, কপার কয় নাম্বার স্যার? 29 নাম্বার। তাহলে 29 নাম্বার কোনটার মধ্যে স্যার? 19 থেকে 36 এর মধ্যে, তার মানে হচ্ছে 4 নাম্বার পর্যায়ে। সো এইভাবে কিন্তু শর্টকাটে তুমি কিন্তু শিখতে পারো, ঠিক আছে? এভাবে কি তোমার শর্টকাটে কিন্তু তুমি শিখতে পারো, শর্টকাটে তুমি সবকিছু জানতে পারো। এই জিনিসটা খেয়াল রাখবা। 1 থেকে 2 হচ্ছে কি 1 নাম্বার পর্যায়ে, 3 থেকে 10 হচ্ছে 2 নাম্বার পর্যায়ে, 11 থেকে 18 হচ্ছে কয় 3 নাম্বার পর্যায়ে, 19 থেকে 36 4 নাম্বার পর্যায়ে। শর্টকাট, একদম শর্টকাট, এর থেকে শর্টকাট আর কিছু হইতে পারে না। গ্রুপ 1 পর্যায়ে 3, তার মানে আনসার হচ্ছে এ নাম্বার। আনসার কি হবে স্যার? এ নাম্বার। আনসার হবে স্যার এ নাম্বার। আনসার হবে কি স্যার? এ নাম্বার। পরে হচ্ছে একই গ্রুপের মৌলগুলোর কোনটি একই থাকে, মানে একটা গ্রুপে, গ্রুপ কোনটা? ওই যে উপর নিচ কলাম, একই গ্রুপের মধ্যে কি কোনটি একই থাকে? একই গ্রুপের মধ্যে মৌলগুলোর কোনটি একই থাকে? একই গ্রুপের মৌলগুলোর কোনটি একই থাকে? সো এটা আনসার কি হবে স্যার? একই গ্রুপের মৌলগুলোর কোনটি একই থাকে স্যার? অনেকে বি আনসার দিছে, অনেকে সি আনসার। মাথায় রাখবা, ধরো একটা গ্রুপ, ধরো একটা গ্রুপ কি, আমি একটা তোমাকে বুঝাই। এটা একটা গ্রুপ, ধরো একটা গ্রুপে কি আছে, ধরো আমি ফর এক্সাম্পল বললাম লিথিয়াম, লিথিয়ামে কি নিচে কি আছে? সোডিয়াম, সোডিয়ামের নিচে কি আছে? পটাশিয়াম। এই যে তিনটে, এরা কি একই গ্রুপের না? বা হাইড্রোজেন, এরা কি একই গ্রুপের? ঠিক আছে, সো 1 নাম্বার গ্রুপে আছে। তারপরে ধরো বেরিলিয়াম, তারপরে বিরিয়ানি, মুগলাই, ম্যাগনেসিয়াম, কাবাব কে 2 নাম্বার গ্রুপে কি ছন্দ কি? বিরিয়ানি, মুগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখ। এভাবে শিখছো না? সো বিরিয়ানি, মুগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখ, ক্যালসিয়াম। সো এই যে এগুলো একই গ্রুপে, একই গ্রুপে কি এক থাকে? একই গ্রুপ সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কিন্তু সেম থাকে। সর্বশেষ শক্তি স্তরে কি ইলেকট্রনও সেম থাকে। দেখো তুমি মিলাই দেখো, এই যে হাইড্রোজেন, হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তর কয়টা থাকে স্যার? একটা ইলেকট্রন। হাইড্রোজেন কয়টা থাকে? এই যে এটা কয় নাম্বার পর্যায়ে? 2 নাম্বার পর্যায়ে। এটা কয় নাম্বার? 3 নাম্বার। এটা কয় নাম্বার? 4 নাম্বার। তার মানে এটা কয়টা পর্যায়ে, কয়টা স্তর আছে? 2টা স্তর। তাহলে লিথিয়ামের প্রথম স্তরে থাকে 2টা, পরের স্তরে কয়টা থাকে? একটা। তারপর দেখো সোডিয়ামের কয়টা? 3টা। তাহলে সোডিয়ামের কয়টা? প্রথম স্তরে থাকে কয়টা? 2টা, পরের স্তরে কয়টা থাকে? 8টা। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা থাকে স্যার? 8টা। আর তৃতীয় শক্তি স্তরে কয়টা থাকে স্যার? একটা। সেম ভাবে পটাশিয়ামের প্রথম শক্তি স্তরে থাকে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে থাকে 8টা, তৃতীয় শক্তি স্তরে 8টা, চতুর্থ 4 নম্বর শক্তি স্তরে থাকে একটা। সো কি থাকে? সর্বশেষ শক্তি স্তরে কিন্তু একটা থাকে। আবার 2 নম্বর গ্রুপে দেখো,
দুই নাম্বার গ্রুপে কি সর্বশেষ শক্তি স্তরে দুইটা করে থাকে। দেখো বেরিলিয়ামে লাস্ট কক্ষপথে কয়টা থাকে স্যার? দুইটা। বেরিলিয়াম 4 নাম্বার। বেরিলিয়াম কয় নাম্বার? 4 নাম্বার কয়টা থাকে স্যার? প্রথম কক্ষপথে দুইটা, দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকে স্যার? দুইটা। ম্যাগনেসিয়াম কয় নাম্বার স্যার? 12 নাম্বার। 12 নাম্বার 2 8 2 কি প্রথম শক্তি স্তর কয়টা থাকে স্যার? দুইটা। দ্বিতীয় শক্তি স্তর কয়টা থাকে স্যার? 8টা। কয়টা স্যার? 8টা। তৃতীয় শক্তি স্তর কয়টা থাকে স্যার? দুইটা। তৃতীয় শক্তি কয়টা? ক্যালসিয়ামের সেম লাস্ট কত কয়টা থাকে স্যার? দুইটা থাকে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো কি তার মানে পর্যায় সারণী কি একই গ্রুপের বেলায় কি হয়? একই গ্রুপের বেলায় সর্বশেষ স্তরে কয়টা, সর্বশেষ শক্তি স্তরে কি ইলেকট্রনটা সেম থাকে। সো এই যে জিনিসটা খেয়াল রাখবা। সর্বশেষ শক্তি সি নাম্বার আনসার হবে। আনসার কি হবে স্যার? সি নাম্বার। তাহলে এটা কি হবে? একই গ্রুপের মৌলগুলোর কোনটি একই থাকে? সর্বশেষ একই গ্রুপের মৌলগুলোর কোনটি একই থাকে? এটা আনসার সি। সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা সেম থাকে। পারমাণবিক ভর সংখ্যা কখনো একই গ্রুপে আলাদা থাকে না। কারণ দেখো যদি সোডিয়াম 23, পটাশিয়াম কত 39, সো একটা কিন্তু আলাদা বিভিন্ন। পারমাণবিক ভর সংখ্যা কখনো সেম থাকে না। এটা গেল। তাহলে আবার দেখো পূর্ণ সংখ্যা সেম থাকে। পূর্ণ সংখ্যা যা পারমাণবিক সংখ্যাই তা। পারমাণবিক সংখ্যা আলাদা থাকবে। যেমন লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, সোডিয়ামের 11, পটাশিয়ামের হচ্ছে কত? পটাশিয়ামের থাকে হচ্ছে 19। এভাবে মাথায় রাখবে। সো এই জিনিসটা আলাদা আলাদা থাকবে। পর্যায়ে বরাবর বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার কি হয়? এটা কিন্তু আমি পড়াইছি। একই পর্যায়ের বাম থেকে আজকে লাস্ট টপিক হচ্ছে এইটাই। আজকে ক্লাসের লাস্ট টপিক এইটাই, ঠিক আছে? এইখান থেকে আমরা বিস্তারিত পড়াবো। দেখো একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়? ফার্স্ট অফ এটা বুঝতে হবে। একই পর্যায়ের মধ্যে ধরো একই পর্যায়ে আছে, ধরো একই পর্যায়ে বলতে 3 নাম্বার পর্যায়ে আমি বলি, ধরো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরা কি একই পর্যায়ের মধ্যে আছে? একই পর্যায়ের মধ্যে বাম থেকে ডানে গেলে কি হয়? একই পর্যায়ের বাম দেখো, ধরো আমি তোমাকে বলি একটা উদাহরণ দিই। ধরো আমি এখানে দাঁড়ায় আছি, আমি আমার এই দুই হাত দিয়ে 5 জনকে আটকে রাখছি। আবার আমার এই দুই হাত দিয়ে আমি আর ফার্স্ট কন্ডিশনে কি করছি? আমি আমার এই দুই হাত দিয়ে 5 জনকে আমি ধরে রাখছি, যে শক্তিতে ধরে রাখছি। সেম আমি আমার এই দুই হাত দিয়ে আবার আরেকটা কন্ডিশনে আমি 10 জনকে আটকে রাখছি। কোনটা বেশি আমার আটকাইতে কষ্ট হবে? ওই 10 জনের বেশি কি আকর্ষণটা আমার বেশি দিতে হবে। ওই দুজনকে আটকাইতে আমার কি করতে হবে? আকর্ষণ বেশি দিতে হবে। আর ফার্স্ট কন্ডিশনে যে 5 জনকে আটকাইছে এটা তুলনামূলক কম লাগবে। সো যত বেশি আমি আকর্ষণ করবো সে তত বেশি আমার কাছে চলে আসবে। কারণ আকর্ষণ শক্তি যখন আমি বাড়াই কিন্তু আমার থেকে, তখন আমার সে তত বেশি আমার কি করবে? কাছে আসবে। এই যে আকর্ষণ শক্তি বাড়াতে কি কাছে আসবে? সেম এখানে তুমি অ্যাপ্লাই করো। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে, পর্যায়ের সংখ্যা কিন্তু সেম থাকে। দেখো এটা কি এর কয় নাম্বার পর্যায়ে? এটাও 3 নাম্বার পর্যায়ে, এটাও 3 নাম্বার পর্যায়ে, এটাও 3 নাম্বার পর্যায়ে। এটারও 3টা শক্তিস্তর থাকে, এটারও 3টা শক্তিস্তর থাকে, এটারও 3টা শক্তিস্তর থাকে। কিন্তু কি ভিন্ন হয়? সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা কি বাড়তে থাকে। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন সংখ্যা এক করে বাড়তে থাকে। দেখো এই যে এর লাস্ট কত করে থাকে? একটা। এর লাস্ট করে থাকে 2টা। এর লাস্ট করে থাকে 3টা। তার মানে পর্যায় সেম থাকে, কিন্তু ইলেকট্রন সংখ্যা কি থাকে? ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে। সো ওই যে একটা কন্ডিশন, ফার্স্ট কন্ডিশনে বললাম আমার এই দুই হাত দিয়ে 2 জনকে আমি 5 জনকে আটকে রাখছিলাম, এইটা একরকম শক্তি প্রয়োগ করতে হয়েছে। আবার আরেকটা কন্ডিশনে আমার এই দুই হাত দিয়ে 10 জনকে আমি কি করছি? আটকে রাখছি। সো এই যে 10 জনকে আমি আটকে রাখছি আর 2 জনকে আটকে রাখছি, 5 জনকে কোনটা বেশি শক্তি লাগবে বা আকর্ষণ বেশি কোনটা করতে হবে? ওই 10 জনকে আটকাইতে। সো 10 জনকে আটকাইতে আমার আকর্ষণ শক্তিটা যদি বেশি লাগে, তাহলে আলটিমেটলি ওইখানে আকর্ষণ শক্তি কাছে চলে আসবে। সো আকর্ষণ যত বেশি সে তত বেশি কাছে চলে আসবে। তার মানে এই যে কেন্দ্র থেকে অর্থাৎ নিউক্লিয়াস থেকে যে যত বেশি আকর্ষণ করবে সে তত কাছে চলে আসবে। এই যে এখানে 3টা ইলেকট্রন সংখ্যা 3টা হওয়াতে দেখো আমি যদি বলি ডায়াগ্রাম আর কি, এখানে 2টা, এখানে কয়টা থাকে? 8টা। কয়টা থাকে স্যার? 8টা। এখানে কয়টা স্যার? 8টা। আর এখানে কয়টা থাকে স্যার? 2টা, একটা, 3টা। অ্যালুমিনিয়ামের 3টা। সো এই যে কেন্দ্র বরাবর এই 3টা আটকাইতে এরা তো চাচ্ছে যে ছিটকে দিতে, কিন্তু একে কি আকর্ষণ দিয়ে আটকায় রাখতে হইতেছে। সো আকর্ষণটা এখানে আটকায় রাখতেছে, 3টা বেশি আকর্ষণ হবে নাকি ধরো এই যে ম্যাগনেসিয়াম লাস্ট কয়টা থাকে? 2টা। এখন এই কেন্দ্র থেকে এই 2টাকে যদি আকর্ষণ দেখো, কক্ষপথ কিন্তু 3টা, একটা, 2টা, 3টা, একটা, 2টা, 3টা, 3টাই, কিন্তু কি ইলেকট্রন সংখ্যা কম। তাহলে এটাকে কম শক্তি লাগবে, কম আকর্ষণ। তাহলে আমি তোমাকে একটা শর্টকাট ট্রিক্স শিখিয়ে দিলাম, যত বেশি আকর্ষণ তত কাছে আসবে। তাহলে এটা আকর্ষণ বেশি, তারপরে কাছে চলে আসলো। তাহলে কাছে যখন চলে আসবে তার মানে আকার ছোট হবে। তাহলে একই পর্যায়ের বাম থেকে যত তুমি ডানে যাবা পর্যায় সেম থাকে, কিন্তু কি বাড়তে থাকে? ইলেকট্রন সংখ্যা বাড়া থাকে। ইলেকট্রন সংখ্যা বাড়ার ফলে কি হয়? আকর্ষণটাও বেশি হয়। কি হয়? আকর্ষণটা বেশি হয়। আর আকর্ষণ বাড়লে কি হবে স্যার? আকর্ষণ বাড়লে সে কাছে চলে আসবে, তার মানে আকারটা ছোট হবে। আকারটা কি হবে? ছোট হবে। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়। আর গ্রুপের বেলায় এটা হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম। আর গ্রুপ ভিত্তিক ধর্মের বেলায় উপর থেকে নিচে নামলে কি হয়? আকার ছোট হয়। আকার কি বড় হয়। আকার কি হয়? বড়। মানে পর্যায়ে যেটা হবে গ্রুপে সেটা উল্টাটা হবে। দেখো
আমি বলছিলাম কি সোডিয়াম, ধরো লিথিয়াম, লিথিয়াম হচ্ছে একই গ্রুপে, তাহলে লিথিয়ামে কয়টা থাকে স্যার? দুইটা। এখন এখানে থাকে তিনটা, এর পক্ষপাত কয়টা? দুইটা। আর এর পক্ষপাত কয়টা স্যার? তিনটা। এর পক্ষপাত কয়টা স্যার? তিনটা। তুমি এখন বলো, যত আকর্ষণীয় করুক আর যাই করুক না কেন, যাই করুক না কেন, এখানে কি তিনটা যেহেতু আছে, তার মানে কক্ষপথ তো অবভিয়াসলি ওইটা থেকে একটু হলেও বেশি। যত আকর্ষণীয় করুক একটু হলেও তো বেশি, তার মানে আকার বড়। উপর থেকে নিচে নামলে একই গ্রুপের বেলায় আকার কি হয়? বৃদ্ধি পায়। আর পর্যায়ের বেলায় একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কি হয়? আকার হ্রাস পায়। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়। আর গ্রুপ ভিত্তিক ধর্মের বেলায় উপর থেকে নিচে আসলে কি হয়? আকার বৃদ্ধি পায়। এই জিনিসটা খেয়াল রাখবা, ঠিক আছে? এটার আনসার হবে যে কি, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার পারমাণবিক আকার কি হয়? পারমাণবিক আকার হ্রাস পায়। এই যে বি নাম্বার আনসার, ঠিক আছে? হ্রাস পায়। এই যে এটা পড়াইছি, এটা বারবার পড়াইছি, এটা দিয়ে এটার আনসার বলো তো। এটার আনসার হবে কি? এটার আনসার হবে ফ্লোরিন। এটা আনসার কি? সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা? ফ্লোরিন। আর সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল কি? ফ্রান্সিয়াম। ঠিক আছে? তড়িৎ ধনাত্মক, তড়িৎ ধনাত্মক মৌল হচ্ছে ফ্রান্সিয়াম। আর হচ্ছে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা? ফ্লোরিন। এটা আনসার হবে স্যার কি? ফ্লোরিন। এটা আনসার কি হবে স্যার? ফ্লোরিন। এটা আনসার হবে ফ্লোরিন। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন একটা ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।